এইচএসসি পরীক্ষার সাধারণ যেই ৯টি শিক্ষা বোর্ড আছে সেখানে আমাদের প্রতিষ্ঠানসমূহ হচ্ছে সর্বমোট ৪,৮৭০টি, আর মোট কেন্দ্র আছে ১,৫৬৬টি। আর সাধারণ শিক্ষা বোর্ডগুলো থেকে পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন ১১,২৮,২৮১ জন। এর মধ্যে ছাত্রী সংখ্যা হচ্ছে ৫,৯৪,৬০১ জন, আর ছাত্র সংখ্যা হচ্ছে ৫,৩৩,৬৮০ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের যে পরিসংখ্যান সেটি হচ্ছে মাদ্রাসার আলিম পর্যায়ে ২,৬৮৫টি প্রতিষ্ঠান হতে কেন্দ্র নির্বাচিত হয়েছে ৪৫২টি, এবং পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে সর্বমোট ৮৮,০৭৬ জন। এর মধ্যে ছাত্রী সংখ্যা হচ্ছে ৪০,৪৮৪ জন, ছাত্র সংখ্যা হচ্ছে ৪৭,৫৯২ জন। আমাদের কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ডিপ্লোমা ইন কমার্স, এইচএসসি ভোকেশনাল, এইচএসসি বিএম বিজনেস ম্যানেজমেন্ট আর বিজনেস ম্যানেজমেন্ট এন্ড টেকনোলজি বিএমটি এই স্তরে সর্বমোট প্রতিষ্ঠান হচ্ছে ১,৯০৮টি। মোট কেন্দ্র এই প্রতিষ্ঠানসমূহ থেকে নির্ধারণ করা হয়েছে ৭০৭টি। মোট পরীক্ষার্থীর সংখ্যা ২,৩৪,৪৩৩ জন। এর মধ্যে ছাত্রীর সংখ্যা হচ্ছে ৬৫,৪২৪ জন, আর ছাত্রের সংখ্যা হচ্ছে ১,৬৯,০০০ জন। আমাদের ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে ৯১,৪৪৮ জন। প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে ২৯৪টি এবং মোট কেন্দ্রের সংখ্যা বেড়েছে ৬৭টি। আমাদের দেশের বাইরে যে সমস্ত কেন্দ্র আছে এর মধ্যে সর্বমোট হচ্ছে কেন্দ্রগুলো সব মিলিয়ে হচ্ছে ২৮১টি। জেদ্দায় আছে ৪৭টি। শুধুমাত্র ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, তবে ছবি তোলা যায় না এমন মোবাইল ফোন। পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যেমন পরীক্ষার্থী, কক্ষ পর্যবেক্ষক, মন্ত্রণালয়ের কেন্দ্র পরিদর্শন টিম, বোর্ডের কেন্দ্র পরিদর্শন টিম, জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পরিদর্শন টিম, নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ব্যতীত অন্য কেউই কেন্দ্রে প্রবেশ করতে পারবেন না। বিশেষভাবে সক্ষম পরীক্ষার্থীদের জন্য গৃহীত বিশেষ ব্যবস্থাসমূহ সেগুলো হচ্ছে দৃষ্টি প্রতিবন্ধী, সেরিব্রাল পলজি জনিত প্রতিবন্ধী এবং যাদের হাত নেই এমন প্রতিবন্ধী পরীক্ষার্থী স্ক্রাইব বা শ্রুতি লেখক সঙ্গে নিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এ ধরনের পরীক্ষার্থীদের এবং শ্রবণ প্রতিবন্ধী পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট সময় বরাদ্দ করা হয়েছে, বৃদ্ধি করা হয়েছে। প্রতিবন্ধী যারা অটিস্টিক, ডাউন সিনড্রোম, সেরিব্রাল পলজি ইত্যাদি আক্রান্ত এই ধরনের পরীক্ষার্থীদের অতিরিক্ত ৩০ মিনিট সময় বৃদ্ধি সহ শিক্ষক, অভিভাবক, সাহায্যকারী বিশেষ সহায়তায় পরীক্ষা প্রদানের সুযোগ দেয়া হয়েছে। পরীক্ষা সংক্রান্ত আরো কিছু তথ্য। এইচএসসি ২০২৪-এর সকল পরীক্ষার্থী নিয়মিত অনিয়মিত মানোন্নয়ন, জাতীয় শিক্ষাক্রম ও টেক্সটবুক বোর্ডের, শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের বাংলা যেই ২০২৪ সালে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সকল বিষয়ে পূর্ণ নম্বর ও পূর্ণ সময়ে অংশগ্রহণ করবে। পরীক্ষা শেষে আমরা প্রত্যাশা করছি যে নির্ধারিত সময়ের মধ্যে ফলাফল প্রকাশিত হবে। সাধারণ শিক্ষা বোর্ড সমূহের যে তত্ত্বীয় পরীক্ষা ৩০ জুন থেকে শুরু হয়ে সেটি ১১ আগস্ট ২০২৪-এ শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট হতে শুরু হয়ে ২১ আগস্ট ২০২৪-এ শেষ হবে। মাদ্রাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ৩০ জুন থেকে শুরু হয়ে ১১ আগস্ট ২০২৪-এ শেষ হবে। ব্যবহারিক পরীক্ষা ১২ আগস্ট থেকে ২১ আগস্ট ২০২৪-এ শেষ হবে। কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা অনুরূপভাবেই পর্যন্ত সকল কোচিং সেন্টার বন্ধ থাকবে। শিক্ষা বোর্ড সমূহের পরীক্ষা নিয়ন্ত্রণ কক্ষের সাথে সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্রগুলো অনলাইনে সার্বক্ষণিকভাবে
তথ্যাদি আদান প্রদান করবেন। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এইচএসসি আলিম ও এইচএসসি বিএম, বিএমটি, এইচএসসি ভোকেশনাল, ডিপ্লোমা ইন কমার্স পরীক্ষা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হবে এবং আমাদের এইচএসসির মূল্যায়ন প্রক্রিয়া নিয়ে এখনো আমাদের আলোচনা চলছে। সেটি সুনির্দিষ্ট করার জন্য আমরা কোনো এখানে তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত নেওয়াটা সমীচীন হবে না। এটা নিয়ে ইতিমধ্যেই বাংলাদেশ এক্সামিনেশন ডেভেলপমেন্ট ইউনিট বেডুকে আমরা সম্পৃক্ত করেছি এনসিটিভির সাথে। তারা সর্বশেষ একটি আলোচনা করে সেখানে মূল্যায়নের প্রক্রিয়া, মার্কিং প্রসেসটি এবং সেটা ফলাফল কিভাবে প্রকাশিত হবে সেটা নিয়ে সুনির্দিষ্টভাবে আমরা আঞ্চলিক এবং বৈশ্বিক মানদণ্ডে কিভাবে সেটা করা যায় সেটা নিয়ে কিন্তু আমরা কাজ করছি। এটি নিয়ে একটি সুনির্দিষ্ট সিদ্ধান্ত আপনারা অবশ্যই সবাই পাবেন, শিক্ষার্থী সহ সকলেই। তো সেটা নিয়ে আমি এই মুহূর্তে মন্তব্য করছি না, কারণ এটি ইতিমধ্যেই আমরা কিছু নির্দেশনা আলোকে সেটা নিয়ে কাজ হচ্ছে। আর এইচএসসি পরীক্ষা চলাকালীন অবস্থায় সিলেট অঞ্চলে আবহাওয়ার যে বর্তমান পূর্বাভাস আছে এবং আমাদের যেই পানি সীমা বিভিন্ন নদীতে সেটা যে ঊর্ধ্বমুখী এবং সেখানে যে বিপদ সীমা অতিক্রম করছে সেটা নিয়ে ইতিমধ্যে আমরা অবগত হয়েছি এবং যে সমস্ত কেন্দ্র ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে এবং অঞ্চল, কারণ শুধু কেন্দ্র ক্ষতিগ্রস্ত নাকি সেটা আমরা বিবেচনায় নিতে পারি না, কারণ পরীক্ষার্থীরা সেখানে যাতায়াত করতে হবে তাদেরকে। সেই যাতায়াতের বিষয়টাকে মাথায় রেখেই ইতিমধ্যে আমরা প্রস্তুতি সম্পন্ন করেছি যে যেই অঞ্চলগুলোতে এই বন্যা আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার সম্ভাবনা আছে সেখানে পরীক্ষা নেওয়া হবে না প্রাথমিকভাবে, এবং সেটা পরবর্তীতে সেই পরীক্ষাগুলো আবারও নেওয়ার জন্য আমাদের যথাযথ প্রস্তুতি আছে। তবে আমরা বন্যা পরিস্থিতি এখনো পর্যবেক্ষণ করছি, আশা করছি আমাদের পক্ষে পরীক্ষা নেওয়া সম্ভব হবে। তবে এই ক্ষেত্রে পরীক্ষার্থীদের সুবিধাটা সবচাইতে বেশি আমাদের জন্য মুখ্য, কারণ আমরা চাই না পরীক্ষার্থীগণ এই ভোগান্তির মধ্যে পড়ে পরীক্ষার ফলাফলে তাদের যেই কাঙ্ক্ষিত ফলাফল প্রত্যাশা করছে তারা সেক্ষেত্রে কোনোভাবে ক্ষতিগ্রস্ত হোক, কারণ মানসিকভাবে এবং সামাজিকভাবে পরীক্ষার্থীরা এর মাধ্যমে ক্ষতিগ্রস্ত হতে পারেন। আমরা সেটা কোনোভাবে চাই না, সেই প্রস্তুতিটা আছে। আর এইচএসসির যেই বিদ্যমান পরীক্ষা পদ্ধতি আছে এবং এইচএসসির বর্তমান যে বিভাগগুলো আছে সেগুলো প্রায় সবগুলোই পুনর্বিন্যাস করতে হবে। আমরা এই এসএসসি পর্যায়ে যেটা লক্ষ্য সেটা হচ্ছে যে সার্বজনীনতা, যে এসএসসি পর্যায়ে সর্বোচ্চ সংখ্যক শিক্ষার্থী যাতে করে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা যাতে করে এসডিজি 4-এর যে গোল, যে সকল শিক্ষার্থী শতভাগ মাধ্যমিক শিক্ষার ধাপ অতিক্রম করার যে আমাদের লক্ষ্য সেটা তার নেতৃত্বে আমরা যাতে করে আমরা অর্জন করতে পারি এবং শিক্ষা যে অধিকার, মাধ্যমিক শিক্ষা বাংলাদেশের প্রত্যেক শিশুর, কিন্তু তারা সবাই 18 অনূর্ধ্ব এবং তারা সবাই শিশু, তাদের অধিকার আছে সেই ধাপ অতিক্রম করার এবং ধাপ পর্যন্ত শিক্ষা গ্রহণটি তাদের ন্যূনতম মৌলিক অধিকার, এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। তাই সেইটার যেই প্রক্রিয়া, শিখন প্রক্রিয়া, মূল্যায়ন প্রক্রিয়া, সেখানের একটি লক্ষ্য হচ্ছে সার্বজনীনতা। আর উচ্চ মাধ্যমিক পর্যায়ের যে মূল্যায়ন প্রক্রিয়া হবে সেটির লক্ষ্য হবে যে তাদেরকে সুনির্দিষ্ট বিশেষায়িত উচ্চ শিক্ষার পথে ধাবিত করা। সুনির্দিষ্ট বিশেষায়িত উচ্চ শিক্ষা না হলে সেখানে যেটা সাধারণ অন্যান্য যে শিক্ষা প্রক্রিয়াটি আছে উচ্চ শিক্ষার জন্য সেগুলোতে তাদেরকে যথাযথভাবে প্রস্তুত করে এগিয়ে দেয়া। আর যারা সবাই উচ্চশিক্ষার জন্য যাবেন না সেই ক্ষেত্রে তারা কর্মমুখী হওয়ার জন্য তাদেরকে সুনির্দিষ্ট দক্ষতা এবং বিদ্যমান অর্থনৈতিক অবস্থা বিবেচনায়
যে সমস্ত কাজগুলো সৃষ্টি হচ্ছে তাদেরকে সেই কাজগুলো, সেই সমস্ত বৃত্তি এবং পেশার সাথে সম্পৃক্ত যেই সমস্ত দক্ষতা এবং জ্ঞান, সেগুলো তাদেরকে যথাযথভাবে দেওয়া, যাতে তারা কর্মমুখী হতে পারে। তাই এখানে পুনর্বিন্যাস অবশ্যই করতে হবে। যে আমাদের বিদ্যমান যেই প্রক্রিয়া, যে গতানুগতিকভাবে আমাদের যেটা একটা স্ট্রাকচার দ্বারা করানো আছে, এখানে কিন্তু অনেকগুলো পরিবর্তন আসতে যাচ্ছে। তো সেগুলো আমরা ইতিমধ্যেই নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা যেহেতু এসএসসিটা সার্বজনীনতা আর এইচএসসি পর্যায়ে বিশেষায়িত প্রক্রিয়া, এই দুটো ভিন্নতাকে নিয়ে কাজ করার জন্য ইতিমধ্যে আমরা এনসিটিভি কে বলে দিয়েছি, সেই লক্ষ্যে কিছু শীঘ্রই কাজ শুরু হবে। আমি দুইটা প্রশ্ন করতে চাই। একটি হলো বলতে চাই যে আমাদের যে সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে ছাত্রী সংখ্যা কিন্তু আসলে বেশি, 5,94,601 জন, আর ছাত্র সংখ্যা হচ্ছে 5,33,680 জন। সেই ক্ষেত্রে কিন্তু ছাত্রী সংখ্যা বেশি। এটি 7,000-এর মতন কমেছে হচ্ছে আলিম পরীক্ষার ক্ষেত্রে গিয়ে, যে এবং ভোকেশনাল যে সমস্ত ট্রেড কোর্স ভিত্তিক এইচএসসি আমাদের আছে, সেখানে যেহেতু সুনির্দিষ্ট ট্রেড আছে, এবং এই ট্রেড কোর্সের ক্ষেত্রে ট্রেড কোর্স এবং সাধারণ শিক্ষার সমন্বয়ই হচ্ছে এইচএসসি ভোকেশনাল। সেই ক্ষেত্রে গিয়ে আমাদের ছাত্রী সংখ্যা প্রায় 1 লক্ষের ঊর্ধ্বে কমেছে। তো সেটা একটা আমাদের সাধারণত যেটা সামাজিকভাবে যে প্র্যাকটিস, সেখানে ট্রেড কোর্সগুলোতে ছাত্রীদের অংশগ্রহণের সংখ্যাটা কম। আমরা চাচ্ছি যে সেখানেও যাতে, যেহেতু আমাদের অনেক মহিলা পলিটেকনিক্যাল স্থাপিত হয়েছে এবং ছাত্রীদেরকেও কারিগরি এবং বৃত্তিমূলক শিক্ষার দিকে ধাবিত করার মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক বিশেষ নির্দেশনা আছে, সেখানে আমরা আশা করছি যেটা সমতা একটা পর্যায়ে আসবে। আর আপনার যে পরবর্তী বিশ্ববিদ্যালয় পর্যায়ে, দেখুন বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী যে বিশ্ববিদ্যালয়ে যাবে বা যাওয়ার সুযোগ পাবে তা কিন্তু নয়, কারণ বিশ্ববিদ্যালয়ে সেটা আরো উচ্চতর শিক্ষা। বিশ্ববিদ্যালয়ে আছে, আবার বিশ্ববিদ্যালয়ের অধীনে আমাদের কলেজগুলো আছে, আবার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সকলের জন্য হয়তো বা প্রযোজ্য নাও হতে পারে, যে এই ধাপ অতিক্রমের পরে অনেকেই নানান ধরনের কর্মসংস্থানের উদ্দেশ্যে চলে যাবেন, কিন্তু বিশ্ববিদ্যালয়ে পুনরায় ফিরে এসে উচ্চশিক্ষার যে পরবর্তী ধাপ, সেটা তাদের সম্পন্ন করার সুযোগটা অবশ্যই আমাদের রাখতে হবে। কারণ শিক্ষার সুযোগ সংকীর্ণ হোক, সংকুচিত হোক, সেটা আমরা কেউই চাই না। তবে শিক্ষাটা এমনভাবেই হোক যাতে করে তাদের পক্ষে কর্মমুখী হওয়া এবং কর্মসংশ্লিষ্ট দক্ষতার যাতে তারা পায়, সেটা আমাদের প্রচেষ্টা অব্যাহত আছে। কম্বাইন আপনার যে ভর্তি পরীক্ষার বিষয়ে ইতিমধ্যেই গুচ্ছ প্রক্রিয়া একটি কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে, সেটা কার্যকর আছে। তবে আমরা একটু স্মরণ করিয়ে দিতে চাই যে আসলে বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু সুনির্দিষ্ট আইন দ্বারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। তো সেই ক্ষেত্রে আমরা তাদের সকলের সম্মতির ভিত্তিতে কিন্তু আমরা এই গুচ্ছ পরীক্ষার পদ্ধতিতে আসতে পারি। সেক্ষেত্রে কোনো প্রতিষ্ঠান যদি বিশেষায়িত প্রতিষ্ঠান হিসেবে বা অনেকগুলো আমরা যে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান হিসেবে তারা যদি অংশগ্রহণ করতে না চান, কারণ প্রত্যেকটা প্রতিষ্ঠানের একটি বিশেষ চরিত্র আছে, বিশেষ ঝোঁক আছে, বিশেষ আপনার গবেষণার প্রতি একটা আলাদা একটা মানে প্রক্রিয়াও আছে। অনেকগুলো প্রতিষ্ঠান আছে আমাদের দেশে কিন্তু ইতিমধ্যে তৈরি হয়ে গেছে, তারা অন্যান্য প্রতিষ্ঠানের সমান বা অন্যান্য প্রতিষ্ঠানের যেই বিদ্যমান গতানুগতিক কার্যক্রমে তারা অংশগ্রহণ করতে চাচ্ছেন না, তারা বিশেষায়িত হতে চাচ্ছেন। সেই ক্ষেত্রে কিন্তু আমরা সবাইকে গুচ্ছ পদ্ধতিতে আনাটা অনেক বেশি চ্যালেঞ্জিং হবে। আর শিক্ষার্থীদের জন্য সেই চয়েসের জায়গাটাতেও আমাদের একটু খেয়াল রাখতে হবে যে গুচ্ছ পদ্ধতিতে তারা যাতে করে অংশগ্রহণ করতে পারে, পাশাপাশি অন্যান্য প্রতিষ্ঠানগুলোতেও তারা যাতে করে অংশগ্রহণ করতে পারে আলাদা আলাদাভাবে, এবং পুনরায় সেটা পরীক্ষা দেওয়ার একটা সুযোগ থাকে, কিন্তু একবারে দিয়ে দিলে তাদের পক্ষে আর সুযোগটা সেটা থাকে না। তো এই ফ্লেক্সিবিলিটিটাও আমরা নিশ্চিত করতে চাচ্ছি। সেটাও কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে সবকিছু আসলে এক
জোট করে ফেললে যে সমস্যাটা সমাধান হবে তা কিন্তু নয়, সেটা আবার অন্য সমস্যাও সেখানে সৃষ্টি হতে পারে। তাই এটা সম্মতির ভিত্তিতে অংশগ্রহণমূলকভাবে যাতে গুচ্ছ প্রক্রিয়ার মধ্যে অংশগ্রহণ করা যায়, কিন্তু যেই প্রতিষ্ঠান সেখানে সম্মত হবেন না তাদের যেই একাডেমিক ডিসিশন সেটাকেও তো আমাদের অবশ্যই সম্মান করতে হবে। সেটা পূর্বে ছিল, সেটা নিয়ে আলোচনা হচ্ছে যে দুটি সুনির্দিষ্ট বিষয়ে যদি তারা একজন শিক্ষার্থী যদি অকৃতকার্য হয়, প্রক্রিয়া অনুযায়ী তারা পরবর্তী ধাপ উত্তরণ হবে তাদের, কিন্তু সনদায়ন হবে না। অর্থাৎ সেই শিক্ষার্থী পূর্ববর্তী যেই দুটো বিষয়ে সুনির্দিষ্ট মান অর্জন করতে পারেননি বা ধাপ অতিক্রম করতে পারেননি, কৃতকার্য হওয়ার দক্ষতার জায়গায়, জ্ঞানের জায়গায়, সেই হিসেবে তারা সেটাকে পুনর্বার পরীক্ষা দিয়ে পরবর্তী উচ্চ ধাপের যে সনদ সেটা অর্জন করবেন। সেই সনদ অর্জন হবে না যদি পূর্বের যেই আমরা যেটাকে বলছি শিখনফল ঘাটতি, এটা তো আসলে অকৃতকার্য হওয়াটা হচ্ছে শিখনফল ঘাটতি। শিখনফল ঘাটতিটা মিটিয়ে নেওয়ার পরে কিন্তু উচ্চতর পর্যায়ে গিয়ে তখনই সনদায়ন হবে তাদের। তবে শিক্ষার্থী যদি মনে করেন যে তার সেই পরবর্তী ধাপে তারা সনদায়ন করতে চাচ্ছেন না, কিন্তু তারা ফলাফলটি চাচ্ছেন এবং মার্কশিটটা চাচ্ছেন, যে তার যে মাত্রাটা কতটুকু সেটাও তারা পাবেন। তো এক্ষেত্রে এটা শিক্ষার্থীর উপরে নির্ভর করবে। তারা যদি পূর্ণ সনদায়ন না চান উচ্চ মাধ্যমিক পর্যায়ে, যে আমাদের উচ্চ মাধ্যমিকের প্রক্রিয়াটা যেহেতু এখনো আমরা সম্পন্ন করিনি, যে উচ্চ মাধ্যমিকের পূর্ণ সনদায়ন অনেকেই নাও চাইতে পারেন, কারণ তাদেরকে কাজে যোগদান করার জন্য যে তাদের সবাইকে সকল বিষয়ে যে কৃতকার্য হয়ে সেখানে কাজে যোগদান করবেন তা কিন্তু নয়। অনেক বিশেষায়িত প্রক্রিয়ার শিক্ষা আছে, যেমন আমি যদি বলি নার্সিং এর কথা বলি, সেক্ষেত্রে সকল বিষয়ে তারা কতটুকু মার্ক পেলে নার্সিং এর জন্য ডিপ্লোমা বা বিএসসির জন্য তারা যোগ্য হবে, বা আমরা যদি বলি অন্যান্য যে সমস্ত ডিপ্লোমাগুলো আছে, সেটা নির্ধারণ হবে সুনির্দিষ্ট বিষয় ভিত্তিক কম্পিটেন্সি, দক্ষতার উপরে। তো সেটা যেহেতু এখনো উজ্জ্বল আছে, আমরা এতটুকু নিশ্চিত করতে চাই যে তারা ধাপ অতিক্রম করবেন, কিন্তু পূর্ণ সনদ, আমি বলছি না একেবারেই সনদায়ন পাবেন না, পূর্ণ সনদায়ন তাদের সেটা হবে না। অনলাইনে অনেক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, টিচার্স গাইড যেটা আমাদের শিক্ষক নির্দেশিকা সেটা আছে। আমাদের অনেক জায়গায় বলা হয়েছে যে টিচার্স গাইড পৌঁছায়নি, কিন্তু টিচার্স গাইড কিন্তু অনলাইনে সকল শিক্ষকের জন্য, সেটা কিন্তু এনসিটিভির ওয়েবসাইট থেকেই সেটা খুবই সহজভাবে পাওয়া যায়। টিচার্স গাইড গুলো কিন্তু বেশ সহজভাবেই তৈরি করা হয়েছে শিক্ষকদের কথাটা মাথায় রেখে। তাই সেটা প্রশিক্ষণ একেবারেই পাইনি এটা বলাটা বোধহয় সঠিক হবে না। কিছু কিছু প্রশিক্ষণ পেয়েছে, যথাযথ হয়তো বা হয়নি, অথবা যিনি প্রশিক্ষণ পেয়েছেন, প্রশিক্ষণ পেলেই যে আসলে তার যেই প্রশিক্ষণের যে লক্ষ্য, যে যতটুকু তার দক্ষতা অর্জন সেটা অনেক সময় অর্জন নাও হয়ে থাকতে পারে। তো সেক্ষেত্রে তিনি মনে করতে পারেন যে তিনি যথাযথভাবে প্রশিক্ষিত হননি, সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জ। আমি শুধু প্রশিক্ষণ দিয়ে দিলেই হবে না, যিনি প্রশিক্ষণ প্রাপ্ত হয়েছেন তিনি কতটুকু আত্মবিশ্বাসী, তার যে প্রশিক্ষণের ক্ষেত্রে তিনি কতটুকু আসলে সক্ষম, সেটাও কিন্তু একটা চ্যালেঞ্জের বিষয়। তাই আমি সংখ্যার কথা বলবো না, প্রশিক্ষণ নেওয়ার জন্য সকলকে উৎসাহিত করব, সকল শিক্ষককে উৎসাহিত করবো। আর শিক্ষক নির্দেশিকাটি যদি আমরা আরো বেশি রপ্ত করি এবং আরো বেশি পরিমাণে অধ্যয়ন করে সেটা অনুশীলন করার জায়গাতে যদি আমরা আরেকটু বেশি মনোযোগী হই, তাহলে আমার মনে হয় সেটা প্রশিক্ষণের চ্যালেঞ্জটা থাকবে না। কারণ আমরা জানি ইতিমধ্যে আমাদের যে 30,000 প্রতিষ্ঠানের মধ্যে মানে শিক্ষকদের যে ন্যূনতম প্রশিক্ষণের জায়গা, এনটিআরসি এর যে সনদায়নের বিষয়টা, বিষয়ভিত্তিক সনদায়নের বিষয়টি, সেটা কিন্তু নিশ্চিত করা হয়েছে। অর্থাৎ একজন শিক্ষক যিনি ভৌত বিজ্ঞান পড়াবেন তার যথাযথ পরিমাণ
বিষয়ভিত্তিক জ্ঞান কিন্তু আছে। যিনি বিজ্ঞান পড়াবেন, যিনি বাংলা পড়াবেন, যিনি ইংরেজি পড়াবেন, বিষয়ভিত্তিক জ্ঞান তাদের অনেকেই আছে। যেহেতু বিষয়ভিত্তিক জ্ঞানটি আছে, এখন শুধুমাত্র পেডাগজিক্যাল যে বিষয়টি, যে শিক্ষণ পদ্ধতির জায়গায় তার প্রশিক্ষণের প্রক্রিয়াটি, সেটা কিন্তু নানানভাবে তিনি শিখতে পারেন। সব শিক্ষায় যে শুধুমাত্র প্রশিক্ষণে যে প্রশিক্ষণ পদ্ধতির মধ্যে থাকবে তা কিন্তু নয়। আমরা যখন কোনো কিছু শিখি, যে প্রক্রিয়া সেটি নিয়ে উচ্চ আদালত থেকে সুনির্দিষ্ট একটি রায় দেওয়া হয়েছে। রায়ের আলোকে সফটওয়্যার নির্মাণ করা হয়েছে, সেখানে সুপারিশ সারা দেশ থেকে আহ্বান করা হয়, সেইভাবে করে শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়। একটি মৌলিক আইনি বিষয় কিন্তু এখানে আমাদের মাথায় রাখতে হবে, সেটি হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান সমূহ কিন্তু স্বাধীন, অর্থাৎ তারা কিন্তু সরকার কর্তৃক পরিচালিত বা সরকার কর্তৃক নিয়োগকৃত কিন্তু শিক্ষক নন। অর্থাৎ প্রতিষ্ঠানে এনটিআরসি সুপারিশ করে, সেই সুপারিশ অনুযায়ী প্রতিষ্ঠান তাদেরকে নিয়োগ দেন। সরকার কিন্তু নিয়োগদাতা নয়। যিনি নিয়োগদাতা নন তিনি কিভাবে একজন শিক্ষককে বদলি করতে পারেন? তিনি তো সেখানে, সরকার যেহেতু নিয়োগ দিচ্ছে না, সরকারের পক্ষে সেটা বদলি করাটা খুবই চ্যালেঞ্জিং। আমরা একটা বিষয় যেটা প্রাথমিকভাবে আলোচনা হয়েছে যে পারস্পরিক বদলি। এখন যদি সরকার যদি এই প্রতিষ্ঠানগুলোর ব্যবস্থাপনার দায়িত্ব সরাসরি হতো বা সরকার কর্তৃক নিয়োগপ্রাপ্ত যদি শিক্ষক তিনি হতেন, তাহলে বদলিটা সরকার করতে পারত। তা এখন তো নতুন গণবিজ্ঞপ্তি দেওয়ার সময় তারা কতটুকু সেখানে অংশগ্রহণ করতে পারবেন, সেই ইন্ডেক্সধারী শিক্ষকগণ, সেই বিষয়ে কিন্তু আমরা চাইলেই সিদ্ধান্ত নিতে পারছি না, যেহেতু একটি রায় আছে সেখানে। আর আমরা বদলির আলোচনাটা অনেক বেশি, আমার মনে হয় এই ক্ষেত্রে আরো মানে কাঠামোগত চ্যালেঞ্জেস আমাদের জন্য আসতে পারে। সেটা হচ্ছে, যদি আমরা যখন একজন শিক্ষক সিদ্ধান্ত নিচ্ছেন আমি একটা প্রতিষ্ঠানে চাকরি করব, তিনি নিজেই কিন্তু সেই সিদ্ধান্ত নিয়েছেন আমি সেখানে চাকরি করব। এখন তিনি বলছেন যে এটা আমার বাড়ি থেকে অনেক দূরে, তিনি তাহলে কেন সেটা সিদ্ধান্তটা নিয়েছেন বাড়ি থেকে অনেক দূরে চাকরির জন্য? আমার কথা একটু শেষ করতে দেন। তো তিনি নিজে সিদ্ধান্ত নিয়েছেন তিনি সেই প্রতিষ্ঠানে চাকরি করবেন। এখন যদি আমরা বলি যে আমি নিরুপায় হয়ে নিয়েছি, সেইটা অ্যাকোমোডেট করাটা সরকারের পক্ষে, এনটিআরসি এর পক্ষে উচ্চ আদালতের নির্দেশনা অনুসারে কতটুকু করা সম্ভব সেটা আমাদের একটু ভেবে দেখতে হবে। আর আমরা যদি সার্বিকভাবে সকল পর্যায়ে আবারও বদলির বিষয়টি সেটা কতটুকু করা যাবে, সেটা আমাদের যে কাঠামোগত সংস্কার না হলে সেটা সম্ভব না। আরেকটা বিষয় হচ্ছে প্রান্তিক পর্যায়েও আমাদের কিন্তু মৌলিক বিষয়গুলো শিক্ষক থাকাটা নিশ্চিত করতে হবে। এখন সব শিক্ষক যদি শহরমুখী হয়ে যায় তাহলে কিন্তু আমার আর গ্রাম পর্যায়ে কিন্তু বিদ্যালয়গুলোতে আর মৌলিক বিষয়ের শিক্ষক আমি পাবো না। তো যারা তাদের জন্য এটা অর্থবহ হচ্ছে না শিক্ষক হিসেবে, তার যে ঠিকানা সেটা পঞ্চগড়, তিনি হয়তো বা আবেদন করে বা সেখানে সুপারিশ প্রাপ্ত হয়েছেন বরগুনাতে, তার জন্য যেহেতু যদি এটা অর্থবহ না হয়, তার পক্ষে সেটা ছেড়ে দিয়ে নতুন আরেকটা জায়গায় সেটা যাতে করে পুনরায় আসতে পারেন, সেই ক্ষেত্রে আমরা আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই। কিন্তু যেহেতু একটা আদালতের একটা রায় আছে, সেটা মেনে আমাদের সুপারিশ এবং নিয়োগ করা হচ্ছে, এই ক্ষেত্রে আমরা সেটা মাথায় রেখে কিন্তু এইটা করতে হবে। পারস্পরিক বদলিতে সমস্যা নেই। আমার ইংরেজি শিক্ষক একটা প্রতিষ্ঠানে আছে, আরেকটা শিক্ষক সেখান থেকে আসতে চান, পারস্পরিক বদলি হলে আমার শিক্ষার্থী ক্ষতিগ্রস্ত হবে না। কিন্তু আমার যদি শিক্ষক না থাকেন, সেখানে থেকে তিনি যদি বদলি হয়ে চলে যান, তখন আমার সেখানে সেই শিক্ষার্থীদেরকে কারা পড়াবে, সেটা আমাদের জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যাবে। তো এই বিষয়ে আমি আর মন্তব্য করছি না, যেহেতু বিষয়টা এই পর্যায়ে আছে।
প্রিয় সাংবাদিক বন্ধুরা,